সবাইকে স্বাগত জানাচ্ছি ভূগোলের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ কালচারাল ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ এই বিষয়ের আজকে টিউটোরিয়ালে। শিক্ষার্থীরা, তোমরা তো জানো ভূগোল মানুষ ও পরিবেশের সম্পর্ককে বিশ্লেষণ করে সময়ের সাথে এবং কালিক পর্যায়ে, স্থানিক পর্যায়ে। সেই ক্ষেত্রে সংস্কৃতিকে অ্যাভয়েড করার কিন্তু কোনো ওয়ে নেই। আর এ কারণেই সাংস্কৃতিক যে ভূদৃশ্যগত দৃষ্টিভঙ্গি সেটি দিন দিন এর গুরুত্ব বেড়ে যাচ্ছে। একটি সংজ্ঞা দেখো দেয়া আছে যে সমাজের সদস্য হিসেবে মানুষ যে জ্ঞান, বিশ্বাস, শিল্প, নৈপুণ্য, নৈতিকতা, নিয়ম, নীতি, অন্যান্য সক্ষমতা অর্জন করে সেগুলোর সামগ্রিক জটিল অবস্থাই হচ্ছে সংস্কৃতি। এটি ইভি টেইলর বলেছেন 1891 সালে। একটা জিনিস হচ্ছে কি যে তুমি যদি এর এক্সাম্পল গুলো দেখো তাহলে তুমি খুব সহজেই বুঝে যাবে। ভাষা, টেকনোলজি, এডুকেশন, ক্লথিং, স্পোর্টস, হিস্ট্রি, রিলিজিয়ন ইত্যাদি, ইত্যাদি। এই যে আমি বাংলায় তোমাদেরকে টিউটোরিয়ালটা দিচ্ছি, এই বাংলা ভাষাটা হচ্ছে আমার সংস্কৃতির অংশ। শুরুতেই দেখেছো যে নদী, নৌকা, নৌকাগুলো একটু কিভাবে বানানো আছে, আমার একটি ছবি দেয়া আছে। এই যে আমার যে সাজের একটা অংশ তোমরা লক্ষ্য করেছো কিনা আমি শাড়ি পরেছি। এটা আমার কালচার। নদীমাতৃক এ দেশে আমাদের দেশে যেই ধরনের নৌকা তৈরি হচ্ছে, আবার অন্য আরেকটি দেশে সেই ধরনের উপাদান দিয়ে নাও হতে পারে। তো আমার কালচারের উপাদানগুলো ডিফারেন্ট হতে পারে, আমার কালচারের এন্টারটেইনমেন্ট গুলো ডিফারেন্ট হতে পারে, হিস্ট্রিটা ডিফারেন্ট হতে পারে। এজন্যই আরেকটি আ অ সংজ্ঞা দিয়ে কালচারকে শেষ করব। সেটি হচ্ছে আলফ্রেড ক্রোয়েবার বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নৃবিজ্ঞানী। প্রতিক্রিয়া, অভ্যাস, কৌশল, ধারণা ও মূল্য প্রভৃতি দ্বারা সৃষ্ট ব্যবহার সংস্কৃতি গঠন করে। সংস্কৃতি মানুষের বিশেষ একচেটিয়া উপাদান। ঠিক আছে? তুমি সহজ ভাষায় মাথায় রাখবে যে তোমরা যে প্র্যাকটিস করছো, তোমাদের যে অভ্যাস, তোমরা যার ভেতরে বাস করছো, এখানে ধার করা সংস্কৃতিও হতে পারে, আবার আমার নিজস্ব সংস্কৃতিও হতে পারে। এবং সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো কি? সংস্কৃতিটা হচ্ছে কি লার্নড, শিখতে হয়। ইন্টার রিলেটেড, এটি একটা আন্তঃসম্পর্ক রয়েছে মানুষের সাথে, পরিবেশের সাথে, সময়ের সাথে। অ্যাডাপটিভ, অ্যাডপ্ট করে নিতে হয়, শেয়ার করা যায়, সিম্বলিক, ডায়নামিক, এগুলো হচ্ছে সংস্কৃতির বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, এখানে কিছু কালচার, ভিন্ন ভিন্ন কালচারের উদাহরণ দেয়া আছে। দেখো, ওরান ট্রাইবাল ভিলেজ শ্রীমঙ্গল, আখা ট্রাইবাল ভিলেজ লাওস। তারপরে পোশাকের ভিন্নতা দেখানো আছে। চাকমাদের পোশাক একরকম, মংদের পোশাক একরকম। এই বিষয়গুলোই আসলে কালচারাল ক্যারেক্টারিস্টিক্স বহন করে। যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোর একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকবে। এরপর দেখো কালচারাল হার্থ। কালচার বিষয়টা তোমাদের ক্লিয়ার তো? কালচার হচ্ছে একটা নিজস্ব প্র্যাকটিসের বিষয়, নিজস্ব প্রতিক্রিয়ার বিষয়, কৌশল, ধারণা, মূল্যবোধ, নীতি, নিয়ম, রীতি, নৈতিকতা, নৈপুণ্য, এগুলো একটা সামগ্রিক ফল। ঠিক আছে? কালচারাল হার্থ বিষয়টা হচ্ছে যেখান থেকে কালচার শুরু হয় সেটাকে হার্থ বলছে। হার্ট বলি না, আমাদের শরীরের হার্টটা না থাকলে কিন্তু আমরা বাঁচবো না। তেমনি কালচারাল হার্থ থেকে। কালচারাল হার্থের এখানে একটা ছবি দিয়েছি আমি, দেখো। প্রাচীন যে সভ্যতাগুলো ছিল, সেই সভ্যতাগুলো থেকে কিন্তু সারা পৃথিবীতে অন্যান্য বসতিগুলো, অন্যান্য সভ্যতাগুলো, মানুষের যে বর্তমান বসতি, এগুলো ছড়িয়েছে। মেসোপটেমিয়া, ওয়েস্ট আফ্রিকা, নাইল রিভার, নীল সভ্যতা, সিন্ধু সভ্যতা, এই সভ্যতাগুলো থেকে সারা পৃথিবীতে সভ্যতা ছড়িয়ে গেছে। এগুলো ছিল স্টার্টিং পয়েন্ট, আর এগুলোকেই বলা হয় কালচারাল হার্থ। কার্লোস সাওয়ারের মতে হার্থের বৈশিষ্ট্যগুলো কি থাকবে? ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য থাকবে, সেখানে থাকবে পাহাড়, উপত্যকা বিশিষ্ট ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। মোটামুটি সহনশীল জলবায়ু, জীবনধারণ হতে পারে এমন একটি সীমাবদ্ধ স্থান। ঋতুবৈচিত্র্য থাকবে, যেখানে উদ্ভিদের বিকাশের ঋতু ও বিশ্রামের সময় পাবে। দু একটি পর্যাপ্ত কাঁচামালের বৈচিত্র্য এবং সহজে পরিবর্তনশীল স্থানীয় স্বাভাবিক উদ্ভিদ থাকবে। ওকে, তাহলে কি কি বৈশিষ্ট্যের ভিতরে কালচারাল হার্থ গড়ে উঠতে পারে? কালচারাল হার্থ কি এবং পৃথিবীতে কোন কোন সভ্যতাগুলো কালচারাল হার্থ বিষয়টাকে ধারণ করছে সেই বিষয়টা তোমরা জানলে। এরপর দেখো কালচারাল ল্যান্ডস্কেপ। এগুলো আসলে আমি একটু বেসিক জায়গায় আলোচনা করছি। যদি তোমরা কালচার কি, কালচারাল ল্যান্ডস্কেপ কি, এই রিলেটেড যে বেশ কিছু টার্ম রয়েছে, সেগুলো যদি তোমরা না বুঝো তাহলে জিওগ্রাফির সাথে এর সম্পর্কটা বুঝতে পারবে না।
সেজন্য এই আলোচনাগুলো আনা এবং তোমরাও পরীক্ষার সময় এরকম করে তোমাদের জানার সময় এই ধারাবাহিকভাবে তোমরা মাথায় রাখবে। তাহলে তোমাদের কাছে বিষয়টা বোধগম্য হবে। কালচারাল ল্যান্ডস্কেপটা হচ্ছে একটা ইন্টারেকশন বিটুইন আ হিউম্যান গ্রুপ অ্যান্ড দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। একটা কমপ্লেক্স একটা ইন্টারেকশন বোঝাচ্ছে। ঠিক আছে? একটা হিউম্যান গ্রুপ এবং একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের। কার্ল সাওয়ার কি বলছেন? An area of land represented by its features and patterns of human occupation and use of natural resources. বুঝতে পেরেছো কি? বিষয়টা হচ্ছে যে কালচারাল ল্যান্ডস্কেপটা পৃথিবীর যে কোনো বিশেষ উপবিভাগের কয়েকটি ভৌগোলিক বিষয়ের আদর্শগত মিলকে ইন্ডিকেট করে। ভূপৃষ্ঠের প্রকৃতি দ্বারা সৃষ্ট পাহাড়, পর্বত, মালভূমি, বেলাভূমি, গাছপালা প্রভৃতি দ্বারা গঠিত প্রাকৃতিক পরিবেশ হচ্ছে ন্যাচারাল ল্যান্ডস্কেপ। আর হাজার হাজার বছর ধরে মানুষ তার ব্যবহারিক প্রয়োজনে অর্থনৈতিক সাংস্কৃতিক কার্যকলাপের ফলে যে প্রাকৃতিক ভূদৃশ্যকে পরিবর্তন করে নতুন আরেকটা ভূদৃশ্য তৈরি করে সেটাই হচ্ছে কালচারাল ল্যান্ডস্কেপ। বুঝতে পেরেছো? এখন একটা ছবি দেখো। এটি তুরাগ নদীর তীরে টঙ্গীর কামারপাড়ার ছবি। এখানে কি তুরাগ নদীর কোনো অস্তিত্ব কি খুব বেশি একটা বোঝা যাচ্ছে? তুরাগ নদীর যে ফ্লাড প্লেনটা আছে সেটাকে মানুষ অ্যাডপ্ট করে সময়ের সাথে সাথে সেখানে বাঁধ দিয়ে রাস্তা তৈরি করেছে, সেটেলমেন্ট গড়ে উঠেছে। তাহলে এই যে, যে একজন মানুষ আস্তে, আস্তে করে এখানে শিফট হতে শুরু করেছে, বসতিগুলো হাইরাস করতে শুরু করেছে। বসতিগুলো আগে খুব টেম্পোরারি ছিল, সেগুলোকে স্থায়ী বসতিতে রূপদান করছে। এমন করে কিন্তু তুরাগ নদীর বৈশিষ্ট্যটা আস্তে, আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তাহলে এই যে একটা কমপ্লেক্স ইন্টারেকশন তৈরি হচ্ছে একটা হিউম্যান গ্রুপের সাথে ন্যাচারাল এনভায়রনমেন্টের, এই বিষয়টাই হচ্ছে কালচারাল ল্যান্ডস্কেপ। কিভাবে গঠন করবে দেখো, ন্যাচারাল ল্যান্ডস্কেপের ক্ষেত্রে কি হচ্ছে? নিয়ামকগুলো কিগুলো ফোর্স করছে? জিওলজিক্যাল, ক্লাইমেটিক, ভেজিটেশনাল এই ফ্যাক্টরগুলো যখন ফোর্স করছে সময়ের সাথে, সাথে তখন সেটা ওয়েদার, ল্যান্ড, সারফেস, সয়েল, ড্রেনেজ, মিনারেল রিসোর্সেস, সি, কোস্ট, প্ল্যান্টস এগুলো একটা ন্যাচারাল, একটা প্রাকৃতিক ল্যান্ডস্কেপ তৈরি করছে। আর কালচারাল ল্যান্ডস্কেপের ক্ষেত্রে কি হচ্ছে? কালচার, টাইম, কালচার কি করছে? ফ্যাক্টরটা কালচার। সেটা কি করছে? সময়ের সাথে, সাথে হাজার, হাজার বছর লাগতে পারে, শত, শত বছর লাগতে পারে। সেটি কি করছে? একটা ন্যাচারাল ল্যান্ডস্কেপে যেয়ে স্থান লাভ করছে। তারপরে সেখানে যে পপুলেশন, ডেনসিটি, মোবিলিটি, হাউজিং প্ল্যান, স্ট্রাকচার, প্রোডাকশন, কমিউনিকেশন এই বিষয়গুলো গঠন করছে। তারপরে সামগ্রিকভাবে এটি কি করছে? কালচারাল ল্যান্ডস্কেপ তৈরি করছে। ঠিক আছে? এটি কার্ল সাওয়ারের মরফোলজি। তিনি এই মরফোলজিটা দিয়েছেন কালচারাল ল্যান্ডস্কেপের। এরপর আমরা দেখব কালচারাল ল্যান্ডস্কেপ রিলেটেড বেশ কিছু টার্ম। দেখো কালচারাল ইকোলজি। কালচারাল ইকোলজিটা হচ্ছে মানুষের সংস্কৃতির উপর প্রভাব এবং পরিবেশের উপর মানুষের সংস্কৃতির প্রভাব। তোমাদের মনে আছে কিনা নিমিত্তবাদের কথা, সম্ভাবনাবাদের কথা? সেই ধারণাগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। নিমিত্তবাদীরা বলছেন কি প্রাকৃতিক পরিবেশই মানুষের সংস্কৃতি বৈশিষ্ট্যগুলোর জন্ম দেয়। আবার সম্ভাবনাবাদীরা বলছেন যে চিন্তাশক্তি একটি বিশেষ গুণ যা মানুষের অন্যান্য প্রাণী থেকে স্বতন্ত্র করেছে। মানুষ কিভাবে প্রাকৃতিক সম্ভাবনাগুলোর মধ্যে বিশেষ এক বা দুইটি বেছে নিচ্ছে তার উপর সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো গড়ে ওঠে। আরেকটি ধারণা যুক্ত করা হয়েছে বর্তমান ভূগোলে, সেটি হচ্ছে পরিবেশ প্রত্যক্ষণ অর্থাৎ পারসেপশন ধারণাটা। তারা বলছেন প্রাকৃতিক পরিবেশ বিচ্ছিন্ন মানুষ স্বতন্ত্রভাবে দেখে, উপলব্ধি করে, ফলে তা পৃথক অর্থ বহন করে। এখন মানুষকে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনকারী হিসেবে বিবেচনা করা হয়। এগুলো কালচারাল ইকোলজির ধারণা ভূগোলবিদদের মধ্যে। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, তোমরা কিন্তু কালচারাল ল্যান্ডস্কেপ এগুলো তোমাদের বিষয় না। বিষয়টা হচ্ছে কালচারাল ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচটা কিভাবে জিওগ্রাফিতে আছে। এই অ্যাপ্রোচটাকে তুমি একজন ভূগোলবিদ হিসেবে কিভাবে দেখবে সেই বিষয়টা। সো তুমি কিন্তু মানুষ, পরিবেশ, সময়, স্থান এগুলোকে অ্যাভয়েড করে তারপরে মাথায় নিও না। তাহলে কিন্তু গোলমাল পেকে যাবে। ঠিক আছে? এরপর দেখো কালচারাল ডেভেলপমেন্ট। সেক্ষেত্রে ৩ টি ভাগ রয়েছে। একটা হচ্ছে পৃথিবীর গমনযোগ্য এলাকাগুলোতে ছড়িয়ে পড়া। তারপরে কি হবে? ভূপৃষ্ঠের সব ধরনের জৈব পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়া। এবং সবশেষে জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধি হবে। তারপরে সেটি আস্তে, আস্তে লস করবে। এটা হচ্ছে কালচারাল ডেভেলপমেন্ট। এরপর দেখো কালচারাল ফ্যাক্টর। কালচারাল ফ্যাক্টর গুলোর কথা কিন্তু আমরা বলেছি কার্ল সাওয়ারের যে উদাহরণগুলোতে দেখেছি যে কিভাবে সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো টিকে থাকবে কালচারাল হার্থে।
সেই ফ্যাক্টর গুলো এখানে আবারও মনে করে দিচ্ছি তোমাদের যে পরিবেশিক চাপ, এনভায়রনমেন্টাল একটা স্ট্রেস, পানির চাহিদা। এই বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। প্রাচীন যতগুলো সভ্যতা আছে সবগুলো কিন্তু নদীর তীরে। নীল নদীর নীল সভ্যতা বলো, তারপর হোয়াংহো, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, যতগুলো সভ্যতা আছে সব কিন্তু নদীর তীরে তীরে। ঠিক আছে? এগুলো তাহলে কি করছে? একটা পানির চাহিদাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর হচ্ছে তাপমাত্রা। একেবারে পাহাড়ের চূড়ায় কি বসতি সভ্যতাগুলো করেছে? ডেভেলপ করেছে? কেন করছে না? সেখানে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মির একটা বিকিরণ ঘটে, বাতাসের অক্সিজেনের অভাব থাকে। যার ফলে তোমাদের উচ্চতা, তাপমাত্রা এগুলো কালচারাল ফ্যাক্টরস এর হিসেবে কাজ করে। তারপরে খাদ্যের পুষ্টিগুণ যদি পর্যাপ্ত না পাওয়া যায় সেখানেও তোমার কালচার ডেভেলপ করবে না। কালচারাল ইন্টিগ্রেশন এটা হচ্ছে একটা সংহতি। একটা দেশে বাংলাদেশেই মনে করো যে সব মানুষকে বাধ্যতামূলকভাবে মুসলিম দেখে সব মানুষ বাধ্যতামূলকভাবে কি গরুর মাংস খাবে? একটা সময় কিন্তু গরুর মাংস মানুষ খুব শখ করে খেত। এখন সে কি করছে? সে তার নিজের বুদ্ধি দিয়ে দেখছে যে তার শরীর ভালো যাচ্ছে না, হার্টের প্রবলেম হতে পারে, কোলেস্টেরল বেশি। এসব বিষয়কে মাথায় রেখে তার অনেকেই এখন গরুর মাংসটাকে এভয়েড করছে। তারপরে আবার দেখো যে সবাই কি জামাত ইসলাম নামে যে একটি দল রয়েছে আমাদের, সেখানে কি সবাই ভোট দিবে? আমরা ইসলামী আমাদেরকে যে মুসলিম কান্ট্রি বলা হচ্ছে। এই যে একটা সংহতি, এই সংহতিটা আসলে অ্যাকচুয়ালি মানুষের নিজস্ব রুচি অভ্যাস অনুযায়ী গড়ে ওঠে। এখানে আরেকজনের ফোর্স করার কিছু নাই। কালচারাল পারসিস্টেন্স এটা হচ্ছে অটলতা। কিছু কিছু কালচার আছে অনেক বেশি ফোর্স করা সত্ত্বেও, অনেক বেশি কালচার, অনেকগুলো কালচারের সংমিশ্রণ, অনেক আর নতুন নতুন কালচারের সংস্কৃতি ঘটলেও তাদের কালচারটি তারা ঠিক ঠিক ধরে রেখেছে। এই বিষয়টাই হচ্ছে অটলতা। যেমন দেখো মালয়েশিয়ার সেকাই, সেমাং উপজাতিরা সাধারণ মানুষ থেকে দূরে দুর্গম এলাকায় যেয়ে বসবাস করে তাদের নিজস্ব কালচারটাকে ধরে রাখার জন্য। তারপর আছে ভারতের পশ্চিমাংশে, সেখানে রয়েছে বসবাসকারী পার্সিরা। তারা কয়েকশো বছর আগে ইরান থেকে এসেছিল। টোডা উপজাতি রয়েছে ভারতে। এই যে তারা তাদের নিজস্ব বৈশিষ্ট্যগুলো ধরে রাখলো সেটাই হচ্ছে কালচারাল পারসিস্টেন্স। এরপরে হচ্ছে কালচারাল ফ্যাটিগ, এটা হচ্ছে শ্রান্তি। তোমার কালচারাল নর্মস গুলো, নিয়মগুলো তোমার কাছে একটা সময় ভালো নাও লাগতে পারে। তখন তুমি সেগুলোকে এভয়েড করতে পারো। তখন তুমি সেটাকে একদম প্রকাশ্যে সবার সামনে তুমি সেটাকে বিদ্রোহ ঘোষণা করলে এবং শান্তিপূর্ণভাবে তুমি জানিয়ে দিলে যে তুমি আর এটা মানছো না। এই বিষয়টি হচ্ছে কালচারাল ফ্যাটিগ। একটি গল্প আছে, কল্পনা সত্যি ঘটনা। 1819 খ্রিস্টাব্দে হাওয়াই দ্বীপপুঞ্জে এই ঘটনাটি ঘটেছিল। তখন মানুষ স্বেচ্ছায় তার ধর্মের যে তার ধর্মের যে ট্যাবু গুলো রয়েছে, ট্যাবু মানে তো জানো যেগুলোকে সামাজিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। মনে করো সন্ধ্যার সময় বের হওয়া যাবে না, মেয়েদেরকে জোড়া কলা খাওয়া যাবে না, এগুলো হচ্ছে সাংস্কৃতিক একটা ট্যাবু। জোড়া কলা খেলে কি হবে? তার জোড়া জোড়া সন্তান জন্ম লাভ করতে পারে। তারপরে হচ্ছে মুরগির পেটের মধ্যে ডিম খাওয়া যাবে না। তারপরে খোলার ১ম পিঠাটা মেয়েরা খেতে পারবে না। এগুলো হচ্ছে ট্যাবু। এই ট্যাবু গুলোকে ১৮১৯ খ্রিস্টাব্দে হাওয়াই দ্বীপপুঞ্জে কি করলো? পলিনেশিয়ানরা হঠাৎ করে তারা তাদের ইচ্ছাকৃতভাবে, স্বেচ্ছাকৃতভাবে তারা একদিন নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়ে রাজকীয় সব মহিলার উপস্থিত লোকদের সামনে নিষিদ্ধ যেসব খাবার ছিল তাদের জন্য সেগুলোকে খাওয়া শুরু করে দিল। কোনো অঘটন কিন্তু ঘটলো না। তখন কি করলো? ধর্মের যে দেবতারা তারা কিন্তু পুরোহিতরা তারা কিন্তু নিজেরাই আস্তে চুপ করে গেল। এটা যে একটা চেঞ্জ আনা, এটাই হচ্ছে কালচারাল ফ্যাটিগ, মানে অতিষ্ঠ হয়ে একটা ওয়ে বের করে নেয়া। এই হলো কালচারাল ল্যান্ডস্কেপ রিলেটেড কিছু অল্প কিছু টার্ম। আবার পরবর্তীতে আরো কিছু টার্ম সম্পর্কে জানবো। কালচারাল ডিফিউশন, বুঝতে পারছো তো? এক স্থান থেকে আরেক স্থানে কিভাবে ছড়িয়ে পড়ছে। দেখো আমি একটা ছবি দিয়েছি। বার্গার কোথায় আছে বলো তো? এর উৎপত্তিটা হচ্ছে উত্তর আমেরিকাতে। সেখান থেকে বার্গার কি করেছে দেখো সারা পৃথিবীতে। এখন আমাদের বাচ্চাদের তো বার্গার ছাড়া চলেই না। এই বার্গার খাবারটা উত্তর আমেরিকার খাবার, কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এটি হচ্ছে কালচারাল ডিফিউশন। খাদ্যাভ্যাসটা একটা খাদ্যাভ্যাস আরেকটা খাদ্যাভ্যাসে ঢুকে গেছে। খেলাধুলাও হতে পারে, পোশাক আশাক হতে পারে, ধর্ম হতে পারে, সবকিছুই কালচারাল যত উপাদানগুলো আছে সবকিছু ডিফিউশন হতে পারে এবং সেটার একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে। কি হচ্ছে? The process by which an idea, invention or way of behaving is borrowed from a foreign source and adopted by the borrowing people. একটা ফরেন সোর্স থেকে আসবে এবং সেখানকার
লোকজন কি করবে? এটাকে বড় করে নিবে। ১ম এ ধার করবে, তারপরে আস্তে, আস্তে করে এটি স্থায়ী রূপ ধারণ করবে এবং ক্যান বি ইনটেনশনাল অর আনইনটেনশনাল। এটি ইনটেনশনালি হতে পারে, আবার আনইনটেনশনালি হতে পারে। পজিটিভ একটা প্রভাব ফেলতে পারে, আবার নেগেটিভ প্রভাবও কিন্তু ফেলতে পারে। তাহলে কালচারাল ডিফিউশন বিষয়টার আমরা কিছু ম্যাপ দেখি। দেখো কিভাবে করে কালচারাল হার্ট থেকে অন্যান্য দেশে অন্যান্য বিশ্বের অন্যান্য জায়গাগুলোতে সভ্যতার যে ছড়িয়ে পড়েছিল তা এখানে দেখা যাচ্ছে। অ্যান্ডিয়ান দেখো 1500 BC-তে কিভাবে করে দক্ষিণ আমেরিকার সভ্যতাগুলো অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছে। মেসো আমেরিকা যে 1250 সালের যে সভ্যতাটা সেটি, তারপরে 3300 সালের ইজিপ্ট সভ্যতাটা, ক্রিট সভ্যতা, মেসোপটেমিয়া, ইন্ডাস ভ্যালি, নর্থ চায়না, সব সভ্যতাগুলো দেখো অ্যারো দিয়ে দেখানো আছে এখানে। কিভাবে করে উৎসস্থল থেকে অন্য স্থলে আস্তে করে ডেভেলপ করেছে। এগুলাই হচ্ছে কালচারাল ডিফিউশন। প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে এটা হতে পারে হান্টার্স এবং গ্যাদার্সের। তারপরে হতে পারে প্যাস্টোরাল নোমানিজম। এটা হচ্ছে প্রাথমিক যে সভ্যতাগুলো ছিল সেই সভ্যতাগুলো কিভাবে করে ডেভেলপ করেছিল, ডিফিউজড হয়েছিল সেইটা বলা হচ্ছে। সেটেলড এগ্রিকালচার, কমার্শিয়াল এগ্রিকালচার, আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমাদের দেশে যে মরিচ খাও তোমরা, এই মরিচ কি তোমার ধারণা তোমাদের এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট? মোটেও না। আলু খাচ্ছ, বাঙালি আলু ছাড়া এখন কিছুই ভাবতে পারবে না। এই আলু কিন্তু আমাদের না। এই আলু এসেছে তোমার মেক্সিকো থেকে। তারপরে মরিচ ছাড়া তো চলবে না। মরিচটাও আমাদের না। তাহলে এই যে বিষয়গুলো আস্তে করে এমনভাবে আমাদের মধ্যে ঢুকে গেছে যে এটি এখন মনে হয় কি যে এগুলো আমাদের দেশেরই প্রোডাক্ট। অন্য দেশে আমরা সাপ্লাই দিচ্ছি। ঠিক কি না? কালচারাল ডিফিউশন এর টাইপস গুলো কিরকম? কি উপায়ে? প্রত্যক্ষ সংস্পর্শের উপায়ে কালচারাল ডিফিউশন হতে পারে। পরপর ধাপ অনুসারে হতে পারে। সেটিকে বলা হচ্ছে হায়ারার্কিক্যাল ডিফিউশন। রিলোকেশন ডিফিউশন হতে পারে। একটি এলাকা থেকে উদ্ভব করবে, কিন্তু অন্য এলাকাতে গিয়ে সরে গিয়ে সেটার অনুশীলন, প্র্যাকটিসটা হবে অন্য এলাকায় গিয়ে। একটা টেকনোলজি একটি এলাকায় উদ্ভব হতে পারে, অন্য আরেকটি এলাকায় যেয়ে সেটির প্র্যাকটিস হতে থাকবে। সেটি হচ্ছে রিলোকেশন ডিফিউশন। ভূগোলে কালচারাল ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ সম্পর্কে জানতে হলে তোমাকে আরো কিছু টার্ম সম্পর্কে বুঝতে হবে। কালচারাল এরিয়াটা কি? কালচারাল এরিয়াটা হচ্ছে বিশেষ সংস্কৃতির বৈশিষ্ট্যসম্পন্ন মানব সম্প্রদায় দ্বারা কোনো নির্ধারিত সময়ে বসবাসকৃত এলাকাকে সাংস্কৃতিক এলাকা বলা হয়। সাংস্কৃতিক ভূগোলের ভিত্তি বলে বিবেচিত অবস্থানগত সমস্যা অনুরূপ বা সম্পর্কযুক্ত সংস্কৃতিগুলো বা একক সম্পর্কযুক্ত সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো বা জটিলতাগুলোতে অংশগ্রহণকারী কোনো সময়ে সমবৈশিষ্ট্যযুক্ত ৩টি কার্যকরী শ্রেণী রয়েছে। এবং সেই ৩টি কার্যকরী শ্রেণীগুলো হচ্ছে সাংস্কৃতিক সূতিকাগার, হার্ট, আরেকটা দেখে হচ্ছে সাংস্কৃতিক বিকীর্ণতা, লাইন্স, তারপরে হচ্ছে প্রশস্ত পথ, অ্যাভিনিউস। এবং আ আ এগুলো হচ্ছে তোমাদের মানে স্বতন্ত্র বৈশিষ্ট্য, সাংস্কৃতিক কেন্দ্র, প্রশস্ত পথ, এগুলো প্রায় একত্রে বৃহত্তর একটা এলাকা গঠন করে। এই এলাকাটাই হচ্ছে কালচারাল এরিয়া। যেমন দেখো আমাদের পাহাড়িদের ভেতরে বা সমতলেও মনে করো প্রত্যেকটি গ্রামের বৈশিষ্ট্য কি একই ধরনের হবে? প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি এলাকার ভাষা কি একই রকমের? দক্ষিণবঙ্গের সবাই কি একই ভাষায় কথা বলছে? লোকাল ল্যাঙ্গুয়েজ যদি চিন্তা করো। এগুলো হচ্ছে আলাদা নিজস্ব বাংলা ভাষাটাকে ভিন্ন আঙ্গিকে তারা উচ্চারণ করছে। এটা হচ্ছে কালচারাল এরিয়া তৈরি করে নিয়েছে। তারপরে দেখো কালচারাল রিজিয়ন। কালচারাল রিজিয়নটা হচ্ছে সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো পারস্পরিক আদান-প্রদানের ভিত্তিতে গড়ে ওঠা সহমর্মিত বিশিষ্ট অঞ্চলগুলোটাই হচ্ছে কালচারাল রিজিয়ন। এই যে কালচারাল এরিয়ার কথা বললাম, এই কালচারাল এরিয়াটা যখন পারস্পরিক আদান-প্রদানের ভিত্তিতে আবার সহমর্মিতা বিশিষ্ট একটি অঞ্চল, আলাদা আরেকটা অঞ্চল তৈরি করে নিবে, তখন সেটাকে কালচারাল রিজিয়ন বলছে। তারপরে হচ্ছে কালচারাল ওয়ার্ল্ড। এই কালচারাল রিজিয়নটা যখন বৃহৎ আকারে আম বৃহৎ আকারে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন ভাগ করা যায়, তখন সেটা হচ্ছে কালচারাল ওয়ার্ল্ড। আমরা কালচারাল ওয়ার্ল্ডের উদাহরণটা পরবর্তী স্লাইডে ম্যাপে দেখিয়েছি। তোমরা ওটা দেখলেই তোমরা খুব সহজে বুঝে যাবে। এরপরে দেখো অ্যাকালচুরেশন। এটা হচ্ছে কি যে সাংস্কৃতিক অঙ্গগুলোতে বা উপাদানগুলোতে কি ঘটলো তা পরিব্যক্তির বিষয় হচ্ছে
মানে সংস্কৃতির অঙ্গগুলোতে বা উপাদানগুলোতে কি ঘটলো তা হচ্ছে ডিফিউশনের বিষয়। পরিব্যক্তির বিষয় বলতে ডিফিউশনের বিষয় বোঝানো হয়েছে। আর সংস্কৃতিতে যা ঘটবে সেটা হচ্ছে সংস্কৃতায়ন। এই acculturation টা হচ্ছে সংস্কৃতায়ন। যেমন দেখো ১৯৩৫ খ্রিস্টাব্দে আমেরিকান নেতৃত্ব সমিতি থেকে বলা হয়েছে, নৃতাত্ত্বিক যে সমিতি রয়েছে সেখান থেকে বলা হয়েছে স্বতন্ত্র ব্যক্তিবর্গ দ্বারা গঠিত ও ভিন্ন ভিন্ন সংস্কৃতি বিশিষ্ট ২ টি দলের মধ্যে ঘনিষ্ঠ সংযোগ সাধিত হওয়ার ফলে যেকোনো একটি বা উভয় দলের মূল সংস্কৃতির ধরনগুলোতে পরিবর্তন সাধিত হলে যে ব্যাপারগুলো সৃষ্টি হয় সেটাই হচ্ছে সংস্কৃতায়নের অন্তর্গত। কালচারাল লস। কালচারাল লস শব্দটা তো বুঝতে পারছো, অবলুপ্তি ঘটা। মানুষের সভ্যতার ইতিহাসে সংস্কৃতির অবলুপ্তি অত্যন্ত বাস্তব একটা ঘটনা। মানে একটা কালচার আরেকটা কালচারকে অ্যাডপ্ট করে ধীরে ধীরে পুরাতন কালচারটা শেষ হয়ে যেতে পারে, অবলুপ্তি ঘটতে পারে। যেমন অতীতকালে যে তামা পিটিয়ে ইস্পাতের মতো শক্ত করতে পারতো, সুগন্ধ লেপন করে মানুষের মৃতদেহকে জীবিত রাখতে পারতো, সেই কালচারটা কি এখন আছে? এই যে মমি তৈরি করা হয়েছে, পিরামিডের ভেতরে লাশগুলো কিভাবে করে জীবিত তাজা রাখার যে একটা প্রসেস তৈরি করেছিল তারা সেই সময়ে, সেটি কি আর এখন আছে? এখন কি এই প্রসেসে রাখা হয়? এখন তোমার বারডেমে ট্রলির ভিতরে ভরে ভরে লাশগুলোকে রেখে দিচ্ছে। তোমার ৫ দিন পরে তার আসবে, তার আত্মীয় দেশের বাইরে থাকে, ৫ দিন পরে আসবে। তখন ৫ দিন পরে ট্রেটা ধরে বের করে তারপরে দেয়া হবে। সেটাকে কি প্রসেসে করা হচ্ছে? আইসিং প্রসেসে। এখন কিন্তু আর সেই সুগন্ধি মেখে করা হচ্ছে না। তাহলে এটা হচ্ছে ওই সুগন্ধি মেখে যাওয়া ওই কালচারটা, সেটা হচ্ছে অবলুপ্তি ঘটেছে। তারপরে দেখো ডেথ অফ কালচার। ডেথ অফ কালচার বিষয়টা আসলে, কালচারের কি আসলে মৃত্যু ঘটে? তোমাদের কাছে কি মনে হয়? মৃত্যুটা আসলে ঘটে তখনই যখন সেই ধারণকারী মানুষের মৃত্যু ঘটে। যেমন দেখো ২০১৬ সালে ওয়াকেশান যে ভাষা পরিবার ছিল, সেই ভাষা পরিবারের নুচাতাহতের উপভাষা নুচানুলচ এই ভাষাটা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কারণ এই ভাষাভাষীর লাস্ট যে পারসন তিনি মারা গেছেন। যার ফলে এই কালচারের মৃত্যু ঘটেছে। এরকম মানুষের যখন মৃত্যু ঘটবে তখন কালচারের মৃত্যু ঘটবে। এছাড়া কিন্তু কালচার লস হতে পারে। কিন্তু কালচার ডেথ হবে না। ওকে? এই ম্যাপটিতে ওয়ার্ল্ড কালচারাল রিজিয়ন দেখানো আছে এবং সেগুলোর নাম দেয়া আছে। এগুলো কিন্তু মানুষের তৈরি এবং ন্যাচারাল ল্যান্ডস্কেপের উপরে মানুষের একটা বিভাজন তৈরি করে দেয়া। এখানে দেখো ধর্মের ভিত্তিতে পৃথিবীকে ভাগ করানো আছে। যে কোন ধর্মাবলম্বীরা কোথায় বাস করছে তাদেরকে নিয়ে একটা এলাকা, একটা অঞ্চল তৈরি করা হয়েছে। এটাও কিন্তু মানুষেরই তৈরি করা। এইভাবে করে কালচারাল ল্যান্ডস্কেপ গুলোকে আবার ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। কালচারাল এরিয়া তৈরি করা যেতে পারে, কালচারাল রিজিয়ন তৈরি করা যেতে পারে। শিক্ষার্থীরা, তোমরা কালচার কি জানলে? কালচারাল ল্যান্ডস্কেপ কি সেটা জানলে? কালচারাল যে ডিফিউশন আছে, কিভাবে কালচার ছড়াবে, কিভাবে কালচার অবলুপ্তি ঘটবে, মৃত্যু ঘটবে, এই বিষয়গুলো জানলে। এই সমস্ত বিষয়গুলোকে ভূগোলের যে দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয় সেটিই হচ্ছে কালচারাল ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ। ক্লিয়ার? মানে এই প্রতিটা জিনিসই তুমি আনবে। তারপরে যেই দৃষ্টিকোণ থেকে, যে অ্যাপ্রোচ থেকে এর ব্যাখ্যা দিবে সেটাই হচ্ছে কালচারাল ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ। ঊনবিংশ শতাব্দীতে ভূগোলবিদ র্যাটজেল এর সাংস্কৃতিক বিস্তার ধারণা থেকে কার্ল সয়ার সাংস্কৃতিক ভূদৃশ্য ধারণা প্রদান করেন। র্যাটজেলের সাংস্কৃতিক বিস্তার যে ধারণাটা ছিল সেখান থেকে কার্ল সয়ার এই কালচারাল ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচটার ধারণা প্রদান করেন। আর শ্লুটার ইউরোপের সাংস্কৃতিক ভূদৃশ্যের এই ধারণাটাকে অনেক বেশি জনপ্রিয় করে তোলেন। এই অটো শ্লুটার কি বলছে? সাংস্কৃতিক ভূদৃশ্যের পদ্ধতিকে রূপবিজ্ঞান ভিত্তিক বা আকৃতি বিজ্ঞান ভিত্তিক বলে তিনি বর্ণনা করেন। তার মতে ভূমিরূপ বিজ্ঞানে যে ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়, সাংস্কৃতিক ভূদৃশ্যের পদ্ধতিও তাই। তার মানে কি? সাংস্কৃতিক ভূদৃশ্য এই অ্যাপ্রোচটা একটা পদ্ধতির মধ্য দিয়ে ডেভেলপ করবে। তিনি সমীক্ষার ক্ষেত্রে সামাজিক, অর্থনৈতিক, জাতিগত, রাজনৈতিক প্রভৃতি সাংস্কৃতিক যে অবস্তুগত উপাদানগুলো রয়েছে সেগুলোর গুরুত্ব না দিয়ে ভূদৃশ্যের বিবর্তন ও চরিত্রের উপর জোর দিয়েছেন। বুঝতে পেরেছো? তিনি কি করেছেন? যে অবস্তুগত উপাদানগুলো না, মানে মানুষ সৃষ্ট যে উপাদানগুলো আছে সেগুলোতে তিনি গুরুত্ব দেননি। শ্লুটারের কথা বলছি। তিনি গুরুত্ব দিয়েছেন ন্যাচারাল ল্যান্ডস্কেপের।
কিন্তু তার এই ব্যাখ্যাটা আসলে ব্রিটেন ভূগোলবিদদের মধ্যে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। কেননা বুঝতেই পারছো যে তিনি শুধুমাত্র তিনি জোর দিয়েছিলেন ন্যাচারাল ল্যান্ডস্কেপের উপরে। তার সাংস্কৃতিক ভূদৃশ্য সম্বন্ধে সন্দেহ পোষণ করায় ব্রিটিশ ভূগোলবিদরা। তারপরে দেখো ফরাসি ভূগোলবিদ ভিডাল ডে লা ব্লাশের জীবনযাপন প্রণালী বা জীবন ধারণ যে পন্থা জেনারিড ভি, এই ধারণাটা সাংস্কৃতিক ভূদৃশ্যের ধারণার সাথে মিলে। মানে কিভাবে করে জিওগ্রাফিতে এটি একটি শক্ত স্থান নিল, সেই আলোচনাটায় এই পয়েন্টগুলো লাগবে। ভিডাল ডি লা ব্লাশের কথা তো তোমরা জানো, তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তার জিওগ্রাফিতে। তার যে জীবন ধারণ পন্থা জেনারিড ভি যে ধারণাটা ছিল তার সাথে এই ধারণাটা মিলে যায়। তারপরে ওই দেশের ফরাসির জ্যাব্রুন পরোক্ষভাবে সাংস্কৃতিক ভূদৃশ্যের ধারণাটা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের মানে কার্ল সাওয়ার ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের মার্ক জেফারসন, রবার্ট প্ল্যাট, জিপি মার্শ, ডিও ম্যানিং, ডেভিড লোয়েনথাল প্রভৃতি ভূগোলবিদ সাংস্কৃতিক ভূদৃশ্যের সমর্থক ছিলেন। এবং তাদের এই সমর্থন, তাদের যে ধারণাগুলো যেগুলো তাদের লেখনীতে ফুটে উঠেছে, সেখান থেকে দেখা যায় যে রাজ্যের নিয়ন্ত্রণবাদে বিশ্বাসী ছিলেন, কিন্তু সয়ারের সাংস্কৃতিক ভূদৃশ্যগত পরিবেশগত নিয়ন্ত্রণবাদের সম্পূর্ণ বিপরীত। মানে কোন জায়গাগুলোতে আসলে কিছু দ্বিমতে তৈরি হয়েছে। রাজ্যের নিয়ন্ত্রণবাদে বিশ্বাসী ছিলেন, কিন্তু সয়ারের সাংস্কৃতিক ভূদৃশ্য এই যে ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচটা, এটি এই পরিবেশগত নিয়ন্ত্রণবাদের সম্পূর্ণ বিপরীত ধারণা দিয়েছে। শহরের মধ্যে বিভিন্ন জনগোষ্ঠী বস্তুগত সাংস্কৃতিক ভূদৃশ্যে তাদের ছাপ ফেলে, এক একটি এলাকাকে নিজস্ব চরিত্র গড়ে তুলতে সাহায্য করে। অর্থাৎ র্যাডজিল যেখানে পরিবেশের ভূমিকার কথা বলেছেন, সয়ার বলছেন মানুষের ভূমিকার কথা। এজন্য সাংস্কৃতিক ভূদৃশ্য সমীক্ষায় মানুষের কার্যকলাপ ও এর প্রভাবের উপরে জোর দেওয়া হয়। সাংস্কৃতিক ভূদৃশ্য দৃষ্টিভঙ্গিতে মানুষের সমীক্ষা না করে এর পরিবর্তে সাংস্কৃতিক ভূদৃশ্য একটি নির্দিষ্ট এলাকার মানবায়িত ভৌগোলিক আধেয় সম্বন্ধে অনুসন্ধান করা হয়। মানুষ সে পরিবেশে বাস করছে, সে পরিবেশকে তার পরিবর্তন করার ক্ষমতার উপর বিশেষ জোর দেওয়া হয়। অর্থাৎ পরিবেশগত যে ল্যান্ডস্কেপটা, ন্যাচারাল ল্যান্ডস্কেপ তৈরিতে নেচারের ভূমিকা থাকলেও কালচারাল ল্যান্ডস্কেপ তৈরিতে এই ন্যাচারাল ল্যান্ডস্কেপের মধ্য দিয়ে সময়ের সাথে সাথে ফ্যাক্টরগুলো যুক্ত হয়ে তারপর কালচারাল ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচটা তৈরি করে। এবং এই সাংস্কৃতিক ভূদৃশ্যগত এই ধারণাটা জিওগ্রাফিতে এই কারণেই খুব গুরুত্বপূর্ণ একটি স্থান বর্তমান ভূগোলে দখল করে আছে, যে এটি ন্যাচারাল ল্যান্ডস্কেপকে যে পরিবেশবাদ, যে প্রত্যক্ষণবাদ যে ভূমিকাগুলো রয়েছে, যে ধারণাগুলো রয়েছে পারসেপশনের, সেই জায়গাটাতে এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে। কি বলছে যে ন্যাচারাল ল্যান্ডস্কেপ যা তৈরি করছে, আরেকটু অন্য ফ্যাক্টরগুলো, কালচারাল ফ্যাক্টরগুলো আবার কি করছে, এই ন্যাচারাল ফ্যাক্টরের মধ্য দিয়ে সময়ের সাথে সাথে কালচারাল ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ তৈরি করছে। শিক্ষার্থীরা, এই হলো আমাদের কালচারাল ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ ইন জিওগ্রাফি। যে জায়গাগুলো থেকে আমি হেল্প নিয়েছি সেগুলো এখানে আছে, তোমরা সময় সুযোগ বুঝে এগুলো অবশ্যই একটু ঘাটাঘাটি করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।